নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে বিবাহর পূর্বে যে অষ্টকূট বিচার করা হয় তার সম্বন্ধে। কি করে অষ্টকূট বিচার করবেন বা এর বিচারের যে ভাবধারা বা বিচার কিভাবে করলে আপনাদের যে বিবাহের যে মিলন বা বিবাহের পরবর্তী যে কাল, সাংসারিক কাল, সেটা শুভ হবে এবং ভালো হবে, এই নিয়ে আমি আলোচনা করব আজকে। তার আগে আপনাদের বলে রাখি যে আমার মোবাইল নম্বর 9333828747। এই দেখুন, যদি কোনো সমস্যার সমাধান করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন। এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা দেখছেন, এতে আপনারা যে শিক্ষা লাভ করছেন বা জানতে পারছেন, সেগুলো জেনে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারছেন নিজেদের সম্বন্ধে, বা যারা জ্যোতিষ শিখছে, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, যারা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছে, বা জ্যোতিষ নতুন নতুন প্র্যাকটিসে বসেছে, এবং যারা নিজের কুণ্ডলী নিজে দেখতে পারে বা চেষ্টা করছে দেখা, তাদের জন্য এই ভিডিও কিন্তু খুবই উপকারী। এই উপকারী ভিডিওগুলো মানে অনেক লোক কি আছে না, জ্যোতিষ যা বলে তাই হয়তো বিশ্বাস করে ফেলে। অনেক সময় জ্যোতিষ নিজের স্বার্থসিদ্ধির জন্যে অনেক কথা বলে, সেগুলো বিশ্বাস করে মানুষ অনেক ঠকেছে, এখনও ঠকছে। তার কারণ হচ্ছে তারা সঠিক কথা বলে না। কী কারণে? না, নিজের স্বার্থের জন্য আপনাকে বোকা বানিয়ে বা আপনাকে ভুল পথে পরিচালিত করে তারা জীবনে নিজেদের অর্থ সংগ্রহ করছে, তাতে আপনার কোনো লাভ হচ্ছে না। অনেকে হয়তো ভাববে যে ইনি যা বলেছেন সবই বুঝি সত্যি হবে, কিন্তু বাস্তবে দেখা যায় সেটা মেলে না, বা বিশেষ ক্ষেত্রে তারা মানে ঠকেছে। তা আজকে আমি আপনাদের বলবো হচ্ছে অষ্টকূট বিচার। অনেকেই দেখেন, বলে দেখবেন যে নক্ষত্র কেন্দ্রিক বিচার দেখায়, নক্ষত্র গণে গণে যেন মিল হয়, নারীতে নারীতে যেন মিল হয়। তারপরে আপনার যেই বিচারগুলো আর কি করা হয় অষ্টকূট বিচার, যে রাজজটক বিচার বলা হয়, 36 গুণ মিললে নাকি ভালো, এবং 36-এর কম হলে 36 বলতে 18 অবধি নাকি মোটামুটি, 18-র পরে হলে নাকি খারাপ। কিন্তু আমি অনেক ছকে দেখেছি তাদের গুণ প্রায় 32-33, কিন্তু তাদের জীবনে অশান্তিময় বা অশান্তিতে ভরে আছে। কেন এরকম হয়? এই অষ্টকূট বিচার যে নক্ষত্রকেন্দ্রিক বিচার, এই বিচার কিন্তু বাস্তবে মেলে না। অনেকে ভাবে দুটো গণ তো ভালো, ওরও রাক্ষসগণ, এরও রাক্ষস, অত মিল খাবে, কিন্তু আদৌ মিল খাচ্ছে না। কেন? আবার অনেকে বলছে এরও জনি, জনি বলতে যেই জায়গাটা আমরা বলি আর কি, সেটা হচ্ছে তার হয়তো এরও ব্যাঘ্রজনি, ওরও ব্যাঘ্রজনি, মিল খাবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল মিলছে না। বা দেখা গেল এরও অমাবস্যা তিথি নক্ষত্র, এরও যেই নক্ষত্র জন্ম, তাহলে এরও শ্রাবণা নক্ষত্রে জন্ম, এরও শ্রাবণা নক্ষত্রে জন্ম, বাস্তব ক্ষেত্রে দেখা গেল এদের মিল কিন্তু হচ্ছে না। কিন্তু কেন এরকম হয়? এই যে অষ্টকূট বিচার, এই যে সব অনেকেই বলে থাকে যে নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিচার বাস্তবে কিন্তু বর্তমান ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ করে না। তার কারণ আপনাদের আমি এখানে বলতে চাইছি বা বলার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন। আমি এখানে যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে মানুষের বিবাহের পূর্বে এই 5 প্রকার বিচার যদি করা হয়, এই 5 প্রকার বিচার করে যদি আপনি আপনার পুত্র বা কন্যার বিবাহ দেন, তাহলে কিন্তু তারা জীবনে সুখী হওয়ার চান্স সব থেকে বেশি। অষ্টকূট বিচার করে যদি দেন, তাহলে সে সুখী নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কারণ অনেক পরীক্ষা করে দেখা গেছে অষ্টকূট বিচারে
ভালো নম্বর আছে, অথচ তারা জীবনে অসুখী। এই 5 প্রকার দোষ কি, 5 প্রকার বিচার কি কি? প্রথম হচ্ছে দারিদ্র। ধরুন আপনারা দারিদ্র এবং বিয়ে দিলেন দারিদ্র্যের সঙ্গে, তাহলে তার জীবন কিন্তু দারিদ্রতা থাকলে কি হয় জীবনে বুঝতেই তো পারছেন। দারিদ্র্যের থেকে বড় অভিশাপ আর মানুষের জীবনে নেই বললেই চলে। তারপরে হচ্ছে মৃত্যুর বিচার করতে হবে। দেখা গেল একজনের আয়ু বেশি, একজনের আয়ু কম, দেখা গেল মৃত্যুর পরে তাদের অবস্থা খারাপ হতে পারে। তারপরে দেখতে হবে বৈধব্য যোগ, স্বামী স্ত্রীর বৈধব্য যোগ, যেমন মেয়েটার বৈধব্য যোগ আছে কি না, বা স্বামীর স্ত্রীহারা যোগ আছে কি না, এটা দেখতে হবে। তারপরে দেখতে হবে কি না চরিত্র দোষটা কিন্তু অবশ্যই দেখতে হবে প্রতিটা নারীর, প্রতিটা পুরুষের। আর কি দেখতে হবে? অনপত্য দোষ। এই 5 প্রকার দোষ যদি জীবনে একজনেরই, যে কোনো একজনের, ছেলের কিংবা মেয়ের যারই থাকুক না কেন, তাহলে এই বিবাহ বর্জন করা উচিত। আপনি যখন দেখতে পাচ্ছেন যে এর এই দোষটা রয়েছে, হ্যাঁ, সেই দোষ দেখে কিন্তু বিবাহ না দেওয়াই ভালো। এই যে আমি 5 প্রকার দোষ বললাম, এই 5 প্রকার দোষের কথা, এই 5টা দোষ যদি থাকে কোনো মানুষের জীবনে, তাহলে সেই মানুষের সেই ছেলের সঙ্গে বা সেই মেয়ের সঙ্গে বিবাহ না দেওয়াই ভালো। বিবাহের মিলনের ব্যবস্থা বর্জন করিতে হইবে এই 5 প্রকার দোষ থাকলে। লগ্ন হচ্ছে মানুষের মূল প্রকৃতি। লগ্ন, ধরুন এটা লগ্ন হলো, লগ্ন হচ্ছে মূল প্রকৃতি। আর রাশি হচ্ছে, এটা ধরুন রাশি চন্দ্র কর্কট, রাশি হচ্ছে কি না মানুষের মন। তাহলে লগ্ন থেকে কি বিচার করা হয়? মূল প্রকৃতি এবং শরীরের বিচার করা হয়। আর চন্দ্র থেকে বিচার করা হয় মানুষের মনের বিচার। এই লগ্ন চন্দ্র উভয়ের মধ্যে যদি শুভ যোগ থাকে, বা উভয়ে যদি সমগ্রহ হয় বা মিত্র গ্রহ হয়, তাহলে কিন্তু তাদের জীবনে বা সেই জাতক জাতিকা যদি বিবাহ হয়, ধরুন লগ্ন এবং রাশি, এই লগ্ন ধরুন মেষ, রাশি কর্কট, এদের যে সংযোগ, এই সংযোগ যদি ভালো হয়, তাহলে কি হবে না তাদের বিবাহে কিন্তু ভালো হবে। তার কারণ হচ্ছে চন্দ্র আর মঙ্গল দুজনের শত্রু নয়, 1 নম্বর কথা। ধরুন মেয়েটার লগ্ন হলো মেষ লগ্ন, ছেলেটার হচ্ছে চন্দ্র হচ্ছে কর্কট, তাহলে দুইজনের কেউই শত্রু নয়, সম। এবং এরা যদি ভালো জায়গায় অবস্থান করে, যেমন লগ্নপতি মঙ্গল দেখা গেল এইখানে অবস্থান করবে মঙ্গল, তাহলে দুইজনের পরস্পর দৃষ্টিগত হবে। মঙ্গল উচ্চস্থ, চন্দ্র নিজের ঘরে, সেই ক্ষেত্রে কিন্তু এদের বিবাহ দিলে এদের কিন্তু বিবাহ ভালো হবে। লগ্ন চন্দ্র পরস্পরের ষষ্ঠ অষ্টমে থাকলে, ধরুন লগ্ন এবং চন্দ্র পরস্পরের ষষ্ঠ অষ্টমে আছে, ধরুন লগ্ন মেষ রাশি রইল আর চন্দ্র অষ্টমে এখানে অবস্থান করলো, এই বৃশ্চিকে, তাহলে কিন্তু জীবনে কোনো রকম সুখ পাবে না তারা। লগ্ন এবং চন্দ্র যদি ষষ্ঠ বা অষ্টম, কিংবা এখানেও যদি চন্দ্র থাকে ষষ্ঠ, চন্দ্র যদি ষষ্ঠে থাকে, লগ্নের ষষ্ঠে বা লগ্নের অষ্টমে, তাহলে এদের দাম্পত্য জীবন কিন্তু কোনোদিনই সুখের হবে না। এইগুলো কিন্তু সবার আগে বিচার করতে হবে, অষ্টপ্রক বিচার করতে হবে। চন্দ্র কি হচ্ছে মনের প্রকৃতি, আর হচ্ছে লগ্ন হচ্ছে
স্বাস্থ্যের বা শরীরের প্রকৃতি, এরা যদি বিরুদ্ধ হয়, বিরুদ্ধ বলতে একে অপরের বিরুদ্ধ, যেমন মেষ লগ্নের চন্দ্র হচ্ছে অষ্টমে, তাহলে বিরুদ্ধই হচ্ছে, কিংবা ষষ্ঠে বিরুদ্ধ হচ্ছে, বা আপনার এদের যে যোগ বা মঙ্গল ধরুন এই চন্দ্রের সঙ্গে আবার এখানেই বসে রইল লগ্নপতির সঙ্গে, কিংবা মঙ্গল এখানেই আছে লগ্নেই রইল মঙ্গল, যদি লগ্নপতি হিসাবে ধরা হয়, তাও মঙ্গলের এই চন্দ্র হচ্ছে অষ্টমে, মঙ্গলের ষষ্ঠে হচ্ছে চন্দ্র। তাহলে এই ক্ষেত্রে কি না, বিবাহে নানা রকম মতের যে অমিল হবে এবং শারীরিক সম্পর্কিত বিষয়ে নানা রকম ক্ষতি হবে। তার ফলে তার কি হবে না, আয়ু কমে যাবে। আর আয়ু কম মানে কি হবে না, মানুষের মৃত্যু হবে খুব তাড়াতাড়ি। অতএব যারা অষ্টকূট বিচার করবেন, শুধু রাশি, লগ্ন বা গণ, তিথি, নক্ষত্র এগুলো মিলিয়ে যে 36 গুণ, এটা বিচার করবেন না। এই বিচারের থেকে সবচেয়ে বড় বিচার হচ্ছে এই দারিদ্র, মৃত্যু, বৈধব্য, চরিত্র দোষ, অনপত্য দোষ, এই 5টা বিচার যদি করে আপনি বিবাহ দিতে পারেন, তাহলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে কিন্তু সুখ লাভ করবে, যেটাকে আমরা বলে সাংসারিক সুখ। এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে আপনার বিচার ব্যবস্থা ভালো হবে এবং স্বামী স্ত্রী উভয় সুখে জীবন কাটাবে। এবার আমি বলছি যে কোন ঘরে কে থাকলে আপনার ওই কার থেকে কে কোথায় থাকলে আপনার বিবাহে মানে শুভ মিলন হবে। কোন ধরুন পাত্রী বা পাত্রের লগ্ন এবং চন্দ্র একে অপরের কোথায় থাকলে তাদের যে সাংসারিক বা মানসিক বা শারীরিক যে সম্পর্ক, সেগুলো ভালো হবে। ধরুন লগ্ন থেকে যদি কোনো পুরুষের লগ্ন থেকে চতুর্থে যদি নারীর লগ্ন হয় বা রাশি হয়, তাহলে সে জীবনে সুখী হবে। কোনো পুরুষের লগ্ন থেকে যদি পঞ্চমে নারীর লগ্ন বা রাশি হয়, তাহলে সে সুখী হবে। কোনো পুরুষের লগ্ন থেকে যদি নবমে কোনো নারীর রাশি বা লগ্ন হয়, তাহলে সেই জাতক জাতিকা বেশিরভাগই সুখী হবে। লগ্ন থেকে দশমে এবং লগ্ন থেকে একাদশে যদি কোনো পুরুষ বা নারীর লগ্ন বা রাশি অবস্থান করে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে বা সাংসারিক জীবনে সুখের হতে পারে। কেরম ধরুন আমি বলছি, এবার আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এটা লগ্ন রয়েছে, লগ্ন থেকে চতুর্থে চন্দ্র, ছেলেটার লগ্ন, এটা ধরুন ছেলেটার বা পুরুষের লগ্ন, যার সঙ্গে বিবাহ হবে, তার লগ্ন যদি মেয়েটার লগ্ন যদি কর্কট হয়, তাহলে বিবাহ সুখের হবে। মেয়েটার লগ্ন যদি পঞ্চমে এখানে হয় লগ্ন, তাহলে সুখের। লগ্ন নবমে, সপ্তমে হলেও হবে লগ্ন, কারণ সপ্তম হচ্ছে বিবাহের জায়গা। দশম এবং একাদশ,
এই লগ্ন ধরুন ছেলেটার লগ্ন বা মেয়েটার লগ্ন যদি মানে মেষ হয়, তার চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ এই সব ঘরে যদি মেয়েটার বা পুরুষ হলে মেয়েটার হলে পুরুষ হলে নারীর হলে পুরুষের লগ্ন যদি এরমভাবে অবস্থান থাকে তাহলে কিন্তু বিবাহ সুখের হবে। এবার যদি রাশিগত হয়, অনেক সময় দেখা গেল রাশিগত মিল হয়েছে কিন্তু লগ্নগত মিল হয়নি, অনেক সময় দেখা যায়। সেই ক্ষেত্রে মানে আপনার জীবনে নানা রকম অশান্তির মধ্যেও কিন্তু ভালো থাকবে, হয়তো কিছু অশান্তি থাকবে জীবনে কিন্তু ভালো থাকবে। এরমভাবে যদি আপনারা বিচার করতে পারেন তাহলে আপনাদের বিচার ব্যবস্থা কিন্তু ভালো হবে এবং আপনার ওই সাংসারিক জীবনও কিন্তু ভালো হবে। এটা হচ্ছে কীরকম হলো, এটা হচ্ছে লগ্ন দিয়ে হলো। এই লগ্ন যদি এরকম থাকে, এইবার ধরুন রাশি দিয়ে, রাশিগত মিলও তো দরকার না, রাশিগত মিলও ঠিক সেমই হতে পারে। ধরুন ছেলের রাশি হচ্ছে মেষ, তাহলে এর চতুর্থে যদি মেয়েটার রাশি থাকে, এখানে মেয়েটার রাশি যদি পঞ্চমে থাকে, মেয়েটার রাশি যদি সপ্তমে থাকে, মেয়েটার রাশি যদি নবমে থাকে, মেয়েটার রাশি যদি দশমে থাকে, মেয়েটার রাশি যদি একাদশে থাকে, তাহলে এই বিবাহ কিন্তু মনের মিল হয়। অনেক সময় দেখতে হবে কি শত্রু মিত্র দেখতে হবে। অনেক সময় দেখা গেল একাদশে আছে কিন্তু সে শত্রু, মেষ রাশির শত্রু, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহ স্বাভাবিক হবে কিন্তু মনের মিল কিছু ক্ষেত্রে বাধা হতে পারে, কিন্তু বিবাহ মোটামুটি চলবে। কিন্তু যদি মিত্র হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে শত্রু মিত্র দেখে এবং বিভিন্ন দোষ দেখে যদি বিচার করে তাহলে বিচার ব্যবস্থাও ভালো হবে এবং নারী পুরুষের যে ভাগ্যের যে বিবাহ যে সংসার জীবন সেটাও কিন্তু ভালো হবে। এটা নিয়ে আমি একটা ভিডিও করলে তো হবে না, এটা অনেক বড় অধ্যায়, অতএব এটা নিয়ে আমি এই ফার্স্ট পার্ট করলাম, এরপরে আমি দ্বিতীয় পার্ট করব যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায়। এই শিক্ষামূলক ভিডিও জ্যোতিষের শিক্ষামূলক ভিডিও। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সমাধান করে থাকি সম্পূর্ণ সঠিক উপায়ে, সঠিক মূল্যে এবং সঠিক বস্তু দ্বারা। একটা কথা মনে রাখবেন, জ্যোতিষ কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তবে বাধা বিপত্তিগুলো কিন্তু দূর করতে পারে। সেই ভাবনা নিয়ে যোগাযোগ করবেন, কারণ আমি কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারি না, তবে মানুষের যে বাধা বিপত্তি সেগুলো কিন্তু মানে সঠিকভাবে সঠিক উপায়ে পরিবর্তন করতে পারি, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারি না। আজকে এই পর্যন্তই, নমস্কার।